দর্শক, প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের মেটিকুলাস ডান হাত, মেটিকুলাস আইন উপদেষ্টা, মেটিকুলাস স্পোর্টস উপদেষ্টা আসিফ নজরুল অনেক দিন ঘরের ভেতরে থেকে এবারে আলোতে বেরিয়েছেন। আলোতে বেরোনো মানে প্রকাশ্যে এসেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা সংসদ অধিবেশনের প্রথম দিন একটু টের পেয়েছিলাম যে তিনি সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন, যদিও গণমাধ্যম তাকে নিয়ে তেমন একটা শোরগোল করেনি। নিজে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন সংসদ অধিবেশনে বসতে পারছেন তিনি অতিথি হয়ে। সেখানে জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই অধিবেশনে দর্শক গ্যালারিতে প্রফেসর ইউনূসকেও আমরা বসে থাকতে দেখেছি। গতরাতে বিবিসি বাংলা আসিফ নজরুলের একটা বড় সাক্ষাৎকার প্রকাশ করেছে, ভিডিও সাক্ষাৎকার। প্রায় আধা ঘন্টার মতো এই সাক্ষাৎকারে আসিফ নজরুলকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন বিবিসির সাংবাদিক কাদির কল্লোল। কাদির কল্লোলের প্রশ্নে একের পর একে বাউন্সারে রীতিমতো ডিফেন্সিভ শট খেলতে বাধ্য হয়েছেন আসিফ নজরুল। অনেকগুলো ডেলিভারিতে, ইয়র্কার লেন্থের ডেলিভারিতে রীতিমতো বোল্ড হতে দেখেছি আমরা। আসিফ নজরুলকে নিয়ে মূলত তার সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলের অনেকগুলো প্রশ্ন সামনে এনেছে বিবিসি বাংলা, যে প্রশ্নগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই তিনি তার সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা মেনে নিয়েছেন। মেনে নিয়ে একটু দায়সারা মনোভাব দেখানোর চেষ্টা করেছেন, একটু অন্যের উপরে দোষ চাপানোর চেষ্টা করেছেন। এবং সবথেকে মজার ব্যাপার যেটা লেগেছে সেটা হচ্ছে যে তিনি নিজের সম্পর্কেও একটা উপলব্ধি তৈরি করেছেন। তিনি বলেছেন যে আমি আর সমালোচনা করব না, কিংবা সরকারের সমালোচনা করলেও অনেক কম করব। কেন করব, কম তিনি সমালোচনা কেন করবেন, সেই তথ্যের, সেই রহস্যেরও জাল উন্মোচন করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনের, মেটিকুলাস সাক্ষাৎকারে বেরিয়ে আসা মেটিকুলাস সব তথ্যের বিষয়ে। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একটি নতুন চ্যানেল ফুড ফর অলের যাত্রা শুরু হয়েছে, যারা অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অন্তত তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, যেন এই মানবিক বার্তাটা সব জায়গায় পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম, বিবিসি বাংলা আসিফ নজরুলের একটি সাক্ষাৎকার নিয়েছে। এই প্রথম তাদের সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে কোনো উপদেষ্টা এত ডিটেল কথা বললেন গণমাধ্যমের। অবশ্য আসিফ নজরুলের সাহস আছে, সেটাও বলতে হবে, যে এরকম একটা অবস্থায় যখন তাদের সরকারের ব্যাপক সমালোচনা, এমনকি শেখ হাসিনার সরকারের আর কি সমালোচনা হয়েছিল, 18 মাসে যত সমালোচনা তারা কামিয়েছেন, 18 মাসে যত দুর্নাম প্রফেসর ইউনূস কামিয়েছেন, সেগুলো নিয়ে যখন দেশ টালমাটাল অবস্থা, এরকম অবস্থায় বিবিসির মুখোমুখি হওয়াটাও একটা সাহসের ব্যাপার। সেই সাহসের জন্য তাকে আমরা এক ধরনের ধন্যবাদ দিতেই পারি। কি কথা হলো বিবিসির সঙ্গে আসিফ নজরুলের, চলুন বিচ্ছিন্নভাবে বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি যেগুলো উঠে আসলো। বিবিসি বাংলার সাক্ষাৎকারে তিনি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যে কিচেন ক্যাবিনেটের কথা বলেছিলেন, অর্থাৎ প্রফেসর ইউনূস একটা কিচেন ক্যাবিনেট তৈরি করেছেন, যে ক্যাবিনেটে সিদ্ধান্ত হতো এবং সেই সিদ্ধান্তগুলো শুধুমাত্র বড় ক্যাবিনেটে জানানো হতো। বড় ক্যাবিনেটে বড় কোনো বিষয়ে আলোচনা হতো না। ব্রিগেডিয়ার সাখাওয়াতের এই বিস্ফোরক মন্তব্যের ব্যাপারে তিনি না বলেননি। তিনি বলেছেন, মানে বলার চেষ্টা করেছেন যে কাদির কল্লোলকে পাল্টা প্রশ্ন করেছেন যে আপনি বলেন তো যে কোন সরকারের, পৃথিবীর কোন সরকারের কিচেন ক্যাবিনেট থাকে না, এবং অন্তর্বর্তী সরকারেরও ছিল, সেটা স্বীকার করেছেন। এবং তিনিও যে এই কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলেন, সেটাও এক অর্থে তিনি স্বীকার করে নিয়েছেন। কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াতের আবার সমালোচনা করেছেন, বলেছেন যে তিনি যেভাবে অভিযোগ করেছেন ব্যাপারটা তা নয়। কিচেন ক্যাবিনেটের মানে ছোট ক্যাবিনেটে যে আলোচনাগুলো, অনেক বিষয়ে তাকেও ডাকা হয়েছিল, এরকমভাবে বলার চেষ্টা করেছেন। তার মানে প্রফেসর ইউনূস যে কিচেন ক্যাবিনেটেই সব কিছু সিদ্ধান্ত নিতেন, এটার একটা প্রমাণ আমরা পেলাম আসিফ নজরুলের মুখ থেকে।
তার মন্ত্রণালয়ের যে দুর্নীতির প্রসঙ্গ, সেই দুর্নীতির প্রসঙ্গে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে সাব রেজিস্ট্রি অফিসে। এই ব্যাপারটা তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু মাত্র এত অল্প সময়ে কি দুর্নীতি মানে বিলুপ্ত করা যায় কিনা সেই প্রশ্ন, পাল্টা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। কিন্তু দুর্নীতির ব্যাপার, তার মন্ত্রণালয়ে যে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করেছেন, কিন্তু তিনি নিজে কোনো দুর্নীতি করেননি। চ্যালেঞ্জ ছুড়েছেন দুদকের প্রতি কিংবা যে কোনো বাহিনীর প্রতি যে তার দুর্নীতি খুঁজে বের করতে পারলে তারপরে কথা বলবেন। তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন যে তিনি 1 টাকার দুর্নীতিও করেননি। বলেছেন যে অন্য কেউ করেছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি করেছি। অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি এটাও বুঝিয়েছেন যে তার সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটা এক অর্থে সত্য। তিনি সবথেকে ভয়াবহ যে ব্যাপারটা যেটা মনে হয়েছে যে তার সরকারের ব্যর্থতার অন্যতম 2টা ব্যর্থতা, সেটা হচ্ছে যে মব জাস্টিস যাকে বলা হয়েছে, মবের নামে জাস্টিস তৈরি করার যে ব্যাপারটা তৈরি করা হয়েছে প্রফেসর ইউনূস সরকারের আমলে, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। বলেছেন তার সরকারের সবথেকে বড় ব্যর্থতার মধ্যে এটা একটা। 32 নম্বর ভাঙা একটা বড় ব্যর্থতা। তিনি ইনিয়ে বিনিয়ে বলেছেন যে 32 নম্বর ঠেকানোর চেষ্টা করেছে সরকার, কিন্তু হাজার হাজার লোকের কারণে ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজ করতে পারেনি। আবার পাল্টা তিনি এটাও বলেছেন যে এর জন্য শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনার উস্কানি দায়ী। সারা দেশে যে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে এই কারণের মানে পেছনেও নাকি শেখ হাসিনা দায়ী। শেখ হাসিনার জন্যই মানুষ রাগে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে দিয়েছে। যে রাগ প্রশমনের চেষ্টা করেনি অন্তর্বর্তী সরকার, চেয়ে চেয়ে দেখেছে, বসে বসে মব তন্ত্র কায়েম করার চেষ্টা করেছে। এক অর্থে তিনি পুরোটাই স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ বড় ব্যর্থতার মধ্যে তিনি মবের শাসনতন্ত্র কায়েম করা এবং 32 নম্বর ভাঙা, এই 2টা স্বীকার করে নিয়েছেন। প্রথম আলো ভাঙার ব্যাপারে, প্রথম আলো ডেইলি স্টার ভাঙা পুড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি পাল্টা বলেছেন যে আমি সারা রাত ধরে প্রথম আলো রক্ষার চেষ্টা করেছি, অন্তত 60-70 বার তাদের সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন বাহিনী বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা হয়েছে। আমরা প্রথম আলোর উপরতলায় যে জেনারেটর তেল সংরক্ষণ ছিল সেটা ঠেকানোর জন্য সব পক্ষের সঙ্গে কথা বলে সেই পর্যন্ত যেন আগুন না যায় সেই ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করেছি, যেটা প্রথম আলো জানে। অর্থাৎ প্রথম আলোর দিকে তিনি, প্রথম আলোর কোর্টে বল ঠেলে দিয়ে তিনি বলেছেন যে এগুলো তিনি করেছেন, এটা প্রথম আলো জানে। কিন্তু মানে প্রথম আলো ডেইলি স্টার যে পুড়িয়ে দেয়া হলো, তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন গেল না, কেন দেরিতে ফায়ার সার্ভিস গেল, সেই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। তিনি বলেছেন যে প্রথম আলোর ওই ডিজেল জেনারেটর ওই ফ্লোর যেন না পুড়ে, ওই ফ্লোরে আগুন ধরলে পুরো প্রথম আলোর যে মেন অফিস, সেই মেন অফিস পুড়ে ছাই হয়ে যেত, সেটা তিনি ঠেকিয়েছেন সারা রাত ব্যাপী। এরকমভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তিনি বলেছেন যে 5-10 বছর ক্ষমতায় থাকা, 5 বছর 10 বছর ক্ষমতায় থাকা, 50 বছর ক্ষমতায় থাকার যে বক্তব্যগুলো, এগুলো বিভিন্ন দিক থেকে যে উঠেছে সেটা শুনে নাকি প্রফেসর ইউনূস বিরক্ত হতেন। তিনি কখনোই বেশি দিন ক্ষমতায় থাকতে চাননি, এরকম কথা বলার চেষ্টা করা হয়েছে, মানে তিনি চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে বেশি দিন ক্ষমতায় থাকার কথা যারা বলেছে সেই খবরগুলো শুনে স্যার প্রচণ্ড রাগান্বিত হয়েছেন, প্রচণ্ড ক্ষেপে গিয়েছেন। অথচ আমরা দেখেছি যে প্রফেসর ইউনূস নিজেও, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টা তো বলেছেনই, প্রফেসর ইউনূস নিজেও বিদেশে গিয়ে এমন কথা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে কেউ কেউ তো বলে 10 বছর 50 বছর আপনি ক্ষমতায় থাকুন, এরকমটা আমরা শুনি। অর্থাৎ মানে প্রফেসর ইউনূস যে অনেক দিন ক্ষমতায় থাকতে চেয়েছেন, এটা যে তার নিজের বাসনা, এটা আসিফ নজরুল অস্বীকার করেছেন এবং অস্বীকার করতে গিয়ে এক ধরনের ধরাও খেয়েছেন। তিনি বলেছেন যে তার সরকারের আমলে কোনো গায়েবী মামলা হয়নি, গায়েবী আসামি হয়েছে। তিনি বলেছেন যে ঘটনাটা ঘটেছে, কিন্তু ঘটনার ক্ষেত্রে হয়তো মামলাটা গায়েবী না, কিন্তু গায়েবী আসামি হয়েছে, বহু মিথ্যা আসামি করা হয়েছে, এই ঘটনাটা ঘটেছে। আবার তিনি বলছেন যে একটা মামলাও সরকার করেনি, কোনো গায়েবী মামলা কিংবা কোনো মিথ্যা মামলা একটাও সরকার করেনি। কাউকে, সাংবাদিকদের প্রসঙ্গ এসেছে, কাউকে কোনো ধরনের নির্যাতন করা, অপদস্থ করার জন্য সরকার একটি মামলাও করেনি, এরকম দাবি করেছেন। অথচ এই মহাপণ্ডিত তিনি বোধহয় ভুলে গেছেন যে রিপোর্টার্স ইউনিটিতে প্রোগ্রাম করার জন্য, সংবিধান নিয়ে প্রোগ্রাম করার জন্য, সংবিধানের আলোচনা করার জন্য সেখানে মব করিয়েছেন প্রথমে, তারপরে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা
মামলা পুলিশবাদী মামলা করা হয়েছে, সারা রাত তাদেরকে আটকে রেখে পরের দিন সকালে কোর্টের মাধ্যমে এই আসিফ নজরুল তিনি মেটিকুলাস ডিজাইন করে তাদেরকে জেলে পাঠিয়েছেন। এই তথ্য আমরা জানি। আনিস আলমগীরকে মিথ্যা মামলা সাজিয়ে তাকে জিম থেকে তুলে নিয়ে গিয়ে সারা রাত ডিবি হেফাজতে রেখে তাকে মেটিকুলাস ডিজাইনে মামলা সাজিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি প্রফেসর ইউনূসের আমলে এবং আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনে। অথচ তিনি অস্বীকার করছেন যে কোনো গায়েবী মামলা নাকি সরকার করেনি। তাহলে মঞ্জুরুল আলম পান্না, হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারা কিংবা লতিফ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, তারা কারাগারে গেল কার মামলায়? শাহবাগ থানায় পুলিশবাদী হয়ে মামলা যখন করা হয় তখন এই পুলিশটা কার? পুলিশটা তো সরকারের। সরকার বলে দিয়েছে বলেই তো পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাজিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেছে। অথচ তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন যে সংবাদপত্রে যে মব হয়েছে এই প্রশ্নের উত্তরে, গণমাধ্যমে সংবাদপত্রে যে মব হয়েছে এই প্রশ্নের উত্তরে বলেছেন, মবকে আমরা করেছি? সরকার কি কোনো মব করেছে? এই হাস্যকর প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। অথচ হাস্যকর হলেও ব্যাপারটা সত্য। আমরা জানি যে সংবাদপত্রে, বিভিন্ন গণমাধ্যমে কিংবা বিভিন্ন জায়গায় যে মব হয়েছে সেই মব যারা করেছে প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুলের স্নেহধন্য ছাত্ররাই এই কাজ করেছে এবং তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেননি। এমনকি এই মেটিকুলাস আরাক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি গিয়েছে। এই ঘটনাও আমরা দেখেছি। অথচ তিনি বলছেন যে সংবাদপত্রে মব তো সরকার করেনি, মব যারা করেছে সেটা তাদের ব্যাপার। এইভাবে তিনি এড়িয়ে যেয়ে নিজেকে হাস্যকর বস্তুতে পরিণত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ক্রিকেট খেলা বিষয়ে বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারলো না, বিশ্বকাপকে খেলতে দেয়া হলো না, সেই ব্যাপারে তিনি বলছেন যে সেই সময় কোনো খেলোয়াড়, কোনো কর্মকর্তা কেউ নাকি প্রতিবাদ করেনি বলেই সরকার এটা সিদ্ধান্ত নিতে পেরেছে। তখন যদি তারা জোরালো প্রতিবাদ করত, তারা যদি বলতো যে আমরা খেলতে চাই, তাহলে নাকি সরকার এই সিদ্ধান্ত নিতে পারতো না। কত বড় কি বলবো, শব্দগুলো ব্যবহার করাও মুশকিল। এই কথা তিনি অকপটে বলছেন যে তখন কেউ প্রতিবাদ করেনি। তিনি আবার এটাও বলছেন যে সরকার কেন সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচনের আগে ভারতে খেলতে গেলে নাকি মহা বিপদ হতো। নির্বাচনের আগে ভারতে খেলতে গেলে সেখানে যদি একটা বাজে অবস্থা তৈরি হয় তাহলে নির্বাচনের কি হতো, সেই হঠকারী কথা তিনি উচ্চারণ করার চেষ্টা করেছেন। অর্থাৎ বাংলাদেশের খেলোয়াড়রা ভারতে খেলতে যায়নি নির্বাচনে যেন কোনো বাধা তৈরি না হয়, কোনো সংকট তৈরি না হয়, সেই কারণে এমনটা ঘটি বুঝ দেওয়ার একটা চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ওই না খেলার যে সিদ্ধান্ত, সেই না খেলার সিদ্ধান্ত নেওয়ার পোস্টে তাকে নাকি 3 লাখ লোক লাইক করেছে, 3 লাখ লোকের সাপোর্ট পেয়েছে। তিনি আগে জানতেন না যে এত মানুষ তাকে সাপোর্ট করে, এত মানুষ তাকে পছন্দ করে। এইভাবে তিনি ক্রেডিট নেওয়ারও চেষ্টা করেছেন যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা বাংলাদেশের জনগণ সাধুবাদ জানিয়েছে, সাদরে গ্রহণ করেছে। অথচ আমরা জানি যে একটা নির্দিষ্ট গোষ্ঠী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর নেতৃত্বে একটা গোষ্ঠী, যে গোষ্ঠীটা এই প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুলের স্নেহধন্য গোষ্ঠী, সেই গোষ্ঠীটার মেটিকুলাস সব কাজ কারবারেই এই ঘটনাটা হয়েছে এবং সেই গোষ্ঠীকে কি বলবো যে খুশি করার জন্যই তিনি এই কাজটা করেছেন, যেটা তিনি গোটা বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন তার গ্রহণযোগ্যতা কমেছে। তিনি স্বীকার করে নিয়েছেন তার গ্রহণযোগ্যতা কমেছে। সরকারের সমালোচনা, যে কথা বলছিলাম যে সমালোচনা এখন থেকে তিনি কম করবেন, তিনি বলছেন যে সমালোচনা আমি যখন আওয়ামী লীগের সময়ে যখন সাধারণ মানুষ ছিলাম তখন প্রতিদিন সমালোচনা করতাম, সমালোচনা এত করতাম যে সরকারে আসার পরে বুঝলাম যে আমাদের যারা সমালোচনা করে তারাও এই যে এত সমালোচনা করে, তখন আমি বুঝলাম যে সমালোচনা করাটা খুব সহজ। এই কারণে আগামীতে আমি কোনো সরকারের সমালোচনা খুবই কম করব, কারণ আমি বুঝে গেছি যে সমালোচনা করাটা খুব সহজ, কাজ করাটা অনেক কঠিন। অর্থাৎ তিনি সরকারের দায়িত্ব নিয়ে ওই যে বলেছিলেন না যে হাই আল্লাহ, কোনোদিন যদি সরকারের দায়িত্ব পাই তাহলে জীবন বাজি রেখে কাজ করব, জনগণের মন জয় করার চেষ্টা করব। জনগণের মন জয় করা মানে আল্লাহর মন জয় করা, এই বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যকে উদ্ধৃত করেছেন কাদির কল্লোল। তখন তিনি বলেছেন যে আমি আর সমালোচনা করব না। অর্থাৎ তিনি এক ধরনের ভয়ই পেয়ে গেছেন, তিনি সমালোচনা
সমালোচনা করবেন না। এখন একটু আসবো যে তিনি ক্রীড়া উপদেষ্টা হিসেবে যে মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছিলেন এবং তিনি বলছেন যে জনগণ তাকে সাপোর্ট করেছিল এবং তিনি বলছেন যে বোর্ড থেকে কোনো প্রতিবাদ হয়নি এবং বোর্ড থেকে খেলোয়াড়রা কোনো প্রতিবাদ করেনি, তারা মেনে নিয়েছে, এই কারণেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। ক্রিকেটের যে সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ যেটা তার সমালোচনা করেছেন সেটাকে তিনি বলছেন তখন তো বলেনি, এখন বললে তো হবে না, এরকম বক্তব্য দিয়েছেন। আদতে তিনি ফেসবুকে যে কথাগুলো বলেছিলেন সেগুলো কি প্রমাণ করে না যে সরকার নগ্নভাবে ক্রিকেটের উপরে হস্তক্ষেপ করেছিল? চলুন একটু তার ফেসবুক থেকে ঘুরে আসি। ফেসবুকের অন্তত 4টা পোস্ট আপনাদেরকে দেখাবো যে পোস্টগুলো প্রমাণ করে যে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মিথ্যা। একটা পোস্ট 11ই ফেব্রুয়ারি, যে পোস্টে তিনি লিখেছেন যে গতকাল একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আমার বিভিন্ন প্রসঙ্গে আলাপ হয়। ওই প্রসঙ্গটা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন বিশ্বকাপ না খেলার জন্য আপনি কি কি বলবো যে এখন কি মনে করছেন যে এক ধরনের আক্ষেপ আছে কিনা, আপনার মধ্যে কোনো আক্ষেপ রয়েছে কিনা? তিনি বলেছেন আক্ষেপ থাকার প্রশ্নই আসে না। সেই পোস্টে আমরা দেখেছি যে 5,500 লাইক পড়েছে এবং 5,500 যে লাইক পড়েছে সেই 5,500 লাইকের মধ্যে 2,500 হচ্ছে হা হা রিয়াক্ট। 2,500 মানুষ হা হা হো হো করে হেসেছে। তিনি অথচ এই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি দাবি করছেন যে তার যে সিদ্ধান্ত, তার সরকারের সিদ্ধান্ত, সেগুলো নাকি জনগণ সাধুবাদ জানিয়েছে। এরপরে আরেকটি পোস্ট দেখুন, তার আগে 5 ফেব্রুয়ারি দেয়া পোস্ট, সেখানে তিনি লিখছেন যে ধন্যবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই হটকারী পোস্ট তিনি দিয়েছিলেন পাকিস্তানের চামচামি করে। সেই পোস্টে মেটিকুলাস ডিজাইনে তার ওই সাম্প্রদায়িক সঙ্গীরা সবাই হুমড়ি খেয়ে লাইক দিয়েছিল। 1,40,000 লাইক পড়েছিল। যেখানে আমরা দেখছি সেখানেও 14,000 মানুষ হা রিয়াক্ট দিয়েছিল। সেই পোস্টটা তিনি করেছিলেন 2025 সালের 5 ফেব্রুয়ারি। এই 25 না, 2026 সালের 5 ফেব্রুয়ারি। এরপর আরেকটি পোস্ট আপনারা দেখুন, সেখানে আরেকটা প্রসঙ্গে একটু যাই, আবার ক্রিকেটে ফিরবো। আরেকটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে তিনি যে আইন মন্ত্রণালয়ে এই বিভিন্ন মামলায় বিভিন্ন জনকে জামিন বাদ দিয়েছেন, জামিন দিতে দেননি, আদালতকে প্রভাবিত করেছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে 72% আসামি জামিন পেয়েছে। এই ঘটনা ঘটেছে, আমি যদি জামিনই ঠেকাতাম তাহলে 72% আসামি জামিন পেত না। আবার পরক্ষণে তিনি স্বীকার করেছেন যদি পাল্টা প্রশ্ন ছিল এরকম 72% যদি জামিন পেয়ে থাকে তাহলে তো আওয়ামী লীগের লোকজন সবার বাইরে থাকার কথা, সেই দৃশ্য তো আমরা দেখছি না, কেউ তো বাইরে নেই। তখন তিনি বলেছেন জামিন পেয়েছে একটা মামলায়, তাকে আরেকটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, সেই ব্যাপারটা তো আইন মন্ত্রণালয়ের ব্যাপার না, ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। কত বড় ভণ্ড প্রতারক হলে এই কথাটা তিনি বলেন যে 72% জামিন হয়েছে, এটা তার ক্রেডিট, তিনি ক্রেডিটটা নেবেন, কিন্তু পরবর্তীতে আবার তাকে শোন অ্যারেস্ট, একের পর এক শোন অ্যারেস্ট দিয়ে কারাগারে রাখার যে ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ আদালত যদি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন জামিন দেওয়ার, সেটা আটকে দেওয়ার সব ব্যবস্থা তিনি করেছেন। এবং জামিন নিয়ে কি খেলা খেলেছেন একটা পোস্টে আপনাদেরকে দেখাই। সেই পোস্টটা ছিল জানুয়ারির 5 তারিখে। জুলাই যোদ্ধা সুরভি, যাকে রিমান্ডে নেওয়া হয়েছে চাঁদাবাজির অভিযোগে, বেশ প্রায় কোটিখানেক টাকা চাঁদাবাজির অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে আদালত যখন দুপুরবেলা রিমান্ড দিল এবং রিমান্ড দেওয়ার পরে তিনি ফেসবুকে পোস্ট করলেন কি, সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে। এবং এই পোস্টে ঘোষণার পরে আমরা দেখলাম যে দুপুরবেলায় যে রিমান্ড দেওয়া হলো, বিকেলবেলায় আদালতে তাকে জামিন দেওয়া হলো এবং সন্ধ্যাবেলায় তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। তার মানে তার মন্ত্রণালয় দিয়ে তার সরকার আদালতের উপরে যে প্রভাব বিস্তার করেছে সেটা এই ঘটনাতেই প্রমাণ হয়। আবার চলে যায় ক্রিকেটের প্রসঙ্গে, যে প্রসঙ্গটা তিনি দাবি করেছেন যে 3 লাখ লোক তাকে সাপোর্ট করেছে, সেটাও মিথ্যা তথ্য।
এখন পর্যন্ত অর্থাৎ গত রাতে নেয়া স্ক্রিনশট আমরা আপনাদেরকে দেখাচ্ছি। জানুয়ারির 3 তারিখে তিনি পোস্ট করেছিলেন যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর, পোস্টটা দেখে নিন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে তিনি তুলোধনা করছেন এবং তার জন্য তিনি ক্রিকেট বোর্ডকে বলছেন যে বাংলাদেশ যেন বিশ্বকাপে খেলতে না যায় তার জন্য আইসিসিকে চিঠি দাও, বিকল্প ভেন্যু হলে আমরা খেলতে যাব এটা বলো। এবং তিনি বলছেন যে আইপিএল সম্প্রচারে যেন নিষেধাজ্ঞা দেওয়া হয়, তিনি তথ্য মন্ত্রণালয়কে সেই অনুরোধ জানিয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি তথ্য মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে আইপিএল প্রচার নিষিদ্ধ করা হলো বাংলাদেশে, যার পরিণতি আমরা পরবর্তীতে দেখেছি যে বাংলাদেশের মিডিয়া বিএনপি সরকার আসার পরে আইপিএল সম্প্রচার করতে চাইলেও ভারতীয় কর্তৃপক্ষ আইপিএলের